সবাইকে স্বাগতম। ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের এক্সারসাইজে সকলকে আজকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা পূর্বের ক্লাসের সূত্র ধরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভিন্ন রকম সেন্টেন্সসমূহ কীভাবে চেঞ্জ করতে হয় এবং সেগুলো বাস্তবিক যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে বেশ কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব এবং প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বা নিয়মকানুন হয়তো আলোচনায় আসবে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের এ নাম্বারে যেটা লেখা আছে, অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস। এটা কিন্তু ইন্টারগেটিভ করতে বলছে, ঠিক আছে। নাথিং বাট পাইলেই কিন্তু এটাকে অ্যাফার্মেটিভ করতে বলবে না, প্রশ্ন বলছে ইন্টারগেটিভ। তো আমরা জানি ইন্টারগেটিভ করতে গেলে নট থাকলে বাদ, না থাকলে যোগ। নাথিং কিন্তু নিজেই নেগেটিভ ছিল। তো সেক্ষেত্রে আমাদের নাউন থাকলে, সাধারণভাবে নাউন থাকলে আমরা অক্সিলারি ভার্ব আগে আনি। তাহলে লিখলাম কি ইজ। এবার যেহেতু আমরা সাবজেক্ট পেয়েছি সেক্ষেত্রে এনজিআর নাউনটা লিখে দিলাম। আর নাথিং নেগেটিভ থাকলে পজিটিভ হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে। তাহলে নাথিংয়ের বিপরীত শব্দ হচ্ছে এনিথিং। ইজ অ্যাঙ্গার এনিথিং বাট ভাইস। তো সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকবে শেষ পর্যন্ত, এখানে কোনো পরিবর্তন হবে না। তবে অবশ্যই লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে যেহেতু ইন্টারগেটিভ করতে বলছে। বিতে ইট বিগেটস অনলি দ্য ওয়ার্স্ট, নেগেটিভ করতে বলছে। এটা সোজা নিয়ম। অনলি থাকলে, অনলি বা অ্যালোন থাকলে আমরা জানি নান বাট নাথিং বাট বসে। অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে নান বাট, আর বস্তু বা বিষয় থাকলে নাথিং বাট। এটা ব্যক্তি না, তাহলে কি বসবে? নাথিং বাট। তাহলে বসবে ইট বিগেটস নাথিং বাট দ্য ওয়ার্স্ট। এবার আমরা 3 নাম্বার সেন্টেন্সে দেখি, তৃতীয় সেন্টেন্সে কী লেখা আছে। সিতে বলেছে উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, পেসিভ। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে শিক্ষার্থীরা, যারা মধ্যমানের শিক্ষার্থী আছে, তারা এটাতে সমস্যায় পড়ে যায়। এইটুকু কিন্তু অবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে উই, শুড মডেল অক্সিলারি, তার মেইন ভার্ব হচ্ছে কন্ট্রোল। তো সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের উচিত নিয়ন্ত্রণ করা। তো কী নিয়ন্ত্রণ করা? অবশ্যই এটাকে। তো সেক্ষেত্রে এই রাগটাকে নিয়ন্ত্রণ করা, তো এটা অবজেক্ট। এই প্রিপোজিশন দ্বারা অযুক্ত অংশসমূহ সেটা সাবজেক্ট না, অবজেক্ট না, এটুকু অতিরিক্ত অংশ। তাহলে আমরা জানি অবজেক্ট আগে আসে প্যাসিভের ক্ষেত্রে, তাহলে কী লিখবো? সো এটা যেভাবে আসে ঠিক সেভাবেই। এরপর এখানে ইট বসবে, এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসলো। এবার শুডের মতো বসবে। এবার পেসিভ ভয়েস করার সাথে আমরা জানি একটা বি ভার্ব বসাতে হয়, এবং এক্ষেত্রে মডেল অক্সিলারির পরে বি ভার্ব হিসেবে বি বসে, কারণ শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর এরপর হচ্ছে এখানে দুটো রুলস, একই কথা। বি এর পরে ভার্ব 3 বসে, আর পেসিভ ভয়েস যে করতেছি, পেসিভ ভয়েসে ভার্ব 3 বসে মেইন ভার্বের। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোলড, CTROLLED, কন্ট্রোলড বাই সাবজেক্ট উই থেকে হয়ে গেছে আজ, আর বাকিটুকু ঠিকঠাক। সেক্ষেত্রে আমি এটুকু লিখতেছি না, ফর আওয়ার ওন সেক, এটা কোনো চেঞ্জ হবে না। নাম্বার ডি, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবলস। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে সাবঅর্ডিনেট ক্লজের কাজটা করতে হয়, প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ হয় না। এক্ষেত্রে আমরা যদি বি ভার্বটা ধরি তাহলে সেক্ষেত্রে হবে না, রিলেটিভ প্রোনাউনটা কাটতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে কী লেখা আছে সেক্ষেত্রে দেখি, হি ড্যাশ, তো এখানে লেখা আছে হু ইজ টেকেন বাই। এখন আমরা জানি যদি সিম্পল করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে নন ফিনিটিভ করতে হয়। তাহলে টেক শব্দটারে আইএনজি যুক্ত করতে হবে নন ফিনিটিভ, কিন্তু এখানে যদি আমি নন ফিনিটিভ করতে যাই তাহলে সেক্ষেত্রে এই বাইয়ের ফোর্সটা থাকবে না। তো সেক্ষেত্রে কথা হচ্ছে এটা নন ফিনিটিভ হবে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আইএনজি হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে বসবে। আবার হি কিন্তু এক্ষেত্রে কোনো ব্যক্তিকে নির্দেশ করে না স্পষ্ট। তো সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে, বলতে হবে যে মানে কি বলা হয়, যে রাগান্বিত একজন ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তি অর্থে হিটা কেটে দিয়ে, এটা সাধারণত হয় না, কিন্তু এখানে বাক্যটা অস্পষ্ট থাকবে হি দিলে। তার জন্য লিখতে হবে এ ম্যান অথবা এ পারসন লেখা যেতে পারে। আমি এখানে এ ম্যান লিখলাম। এবার টেকেন শব্দটা ম্যানের আগে লেখা যেতে পারতো, কিন্তু এই অতিরিক্ত দুটো শব্দ অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে প্রপার কমন নাউনের পূর্বে, কিন্তু এই দুটো শব্দ যদি না থাকতো তাহলে আগে বসতো টেকেনটা। যেহেতু আছে তার পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে আগে না লিখে পরে লিখতে হবে। সেক্ষেত্রে টেকেন বাই, এটা অ্যাডজেক্টিভের মতো যুক্ত হবে, কিন্তু এটা নন ফিনিট ভার্ব। টেকেন বাই অ্যাঙ্গার কজেস a lot of troubles, বাকিটুকু ঠিকঠাক। আশা করি বুঝা গেছে। এবার আমরা নাম্বার 5-এ আসি, অর্থাৎ ইতে। দেখি ইতে কি বলা হয়েছে। ই নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে
রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। তো সেক্ষেত্রে এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ সাবজেক্ট একটা, ফিনিট ভার্ব একটা। ওকে, নন ফিনিট কোনো ব্যাপার না, নন ফিনিট থাকুক বা না থাকুক। সেক্ষেত্রে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে পার্টিসিপাল ফ্রেজটা থাকবে সেটা দিয়ে একটা ক্লজ বা খণ্ড বাক্যে যুক্ত করে দিতে হবে। তো এখানে কি সাবজেক্ট আছে? নাই, না থাকলে এটাই লিখতে হবে, তাহলে উই। এবার এখানে বলছে কি রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্স। এটা উপলব্ধি করে আমাদের উচিত মানে আবেগতান্ত্রিকভাবে, আবেগগতভাবে আমাদেরকে একটু ব্যালেন্সড হওয়া, ভারসাম্যপূর্ণ হওয়া। তাহলে সেক্ষেত্রে এখানে শুট কথাটা আসে যে আমাদের উচিত, তাহলে সেক্ষেত্রে ওই দ্বিতীয় অক্সিলারিটা আগে নিয়ে আসা যায়। তাহলে উই শুড রিয়ালাইজ, REALI জ্যাটি, একটু খেয়াল করতে হবে শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই শুড রিয়ালাইজ বসছে। তবে আইএনজি কাটা যাবে, কারণ আমি এখানে কম্পাউন্ড করতেছি, দুদিকে দুটো ক্লজ বসবে টেন্স অনুযায়ী, আইএনজি যুক্ত নয়। উই শুড রিয়ালাইজ ইট, অ্যান্ড যেহেতু কমা দেব না, সরি এখানে কনজাংশন লিখবো কম্পাউন্ডের সাথে, তাহলে অ্যান্ড লিখতে হবে। উই শুড রিয়ালাইজ ইট, আর শুড দ্বিতীয়বার লেখার প্রয়োজন নেই, কারণ সাবজেক্ট একই। সাবজেক্ট যদি ভিন্ন হতো তাহলে শুড লেখার প্রয়োজন ছিল। অ্যান্ড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এখানে বাকিটুকু ঠিকঠাক গেছে এটা। এবার আমরা পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন নিয়ে দেখি এখানে কী লেখা আছে। আরেকটা কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনায় আসি। তো আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন। প্রথম সেন্টেন্সটা লেখা আছে ফিরোজা কেম ফ্রম এ পুয়ার ফ্যামিলি কমপ্লেক্স। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করি তখন 8টা নিয়ম সাধারণত প্রাথমিক লেভেলে শেখাই এবং পরবর্তীতে বলি আরও 2টা রুলস শিখতে। তো সেক্ষেত্রে 8টা রুলসের একটার সাথে একটা মিলে না, একটু বুঝলে দেখা যাবে। আমার ওই কী বলে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে নিয়মের একটা ক্লাস দেওয়া আছে সেটা দেখলে বোঝা যাবে। তো সেটা দেখে নিতে হবে। তো সেক্ষেত্রে সেটা দেখে নিলে খুব ভালো হবে। তো এখানে 8টা নিয়ম থেকে একটাও পড়ে না, তো সেক্ষেত্রে আমরা বলছি যে 8টা নিয়ম থেকে একটাও না পড়লে দেখতে হবে সেন্টেন্সে কোনো অ্যাজেক্টিভ আছে কিনা। এখানে কিন্তু একটা অ্যাজেক্টিভ পেয়ে গেছি। তো বলছিলাম যে যদি অ্যাজেক্টিভ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা নাউনের পরে রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত করতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে ফিরোজা কেম ফ্রম এ, পুরটা হাতে রাখলাম, ফ্যামিলি। এবার ফ্যামিলি লেখার পরে আমরা যেহেতু ফ্যামিলিটা ব্যক্তি নয়, তো সেক্ষেত্রে ব্যক্তি পাই না, ব্যক্তি পেলে হু লিখতাম, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো? হুইচ। এবার এটা কিন্তু পাস্ট টেন্সে, তো যেহেতু পাস্ট টেন্সে তাহলে এখানে বি ভার্ব লিখতে হবে ওয়াজ, এই কেম। আর যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কী লিখতাম? ইজ। হুইচ ওয়াজ পুয়ার, গেল এটা। এবার আমরা দ্বিতীয় বাক্য দেখি। বিতে কী লেখা আছে? বিতে বলা হচ্ছে শি ওয়ার্কড হার্ড সো দ্যাট শি কুড সাপোর্ট দ্য ফ্যামিলি। আমরা পুরো সেন্টেন্স মুখস্থ করার দরকার নেই, কোনো নিয়ম মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট একটু খেয়াল করি একটা শব্দ ব্লক করা হয়েছে, দুটো শব্দ, সো দ্যাট। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল করতে বলেছে। তো আমরা জানি সো দ্যাট থাকলে সিম্পলে হয় টু বা ইন অর্ডার টু। তো সেক্ষেত্রে সোজা জিনিস, যদি একই সাবজেক্ট হয় তাহলে একটা কমন নিয়ে কেটে দিতে হবে একটা, আবার অক্সিলারি থাকলে সেটাও কাটা। তাহলে উত্তর হচ্ছে মেইন ক্লজ কোনো চেঞ্জ হবে না, এটা সাবঅর্ডিনেট ক্লজ কাজ করতে হবে। মেইন ক্লজ এখানে যা আছে তাই। তাহলে শি ওয়ার্কড হার্ড টু, ওই সো দ্যাটের পরিবর্তে টু। এবার শি আর শি মিলে গেছে, তাহলে একটা কাটা, কুডও কাটা, কারণ আমি সি দিতেছি না, তাহলে কুডের কোনো দরকার নেই। এখন টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম, তাহলে সাপোর্ট লেখা যায়। শি ওয়ার্কড হার্ড টু সাপোর্ট দ্য ফ্যামিলি। এবার আমরা সি নাম্বার সেন্টেন্সে দেখি সিতে কী লেখা আছে। সিতে বলা হয়েছে শি ডিড নট গিভ আপ হোপ, ইন্টারগেটিভ। তো প্রশ্নবোধক করা হয়েছে। যখন মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নাউন বা পার্সোনাল প্রোনাউন থাকবে তখন অক্সিলারি আগে আসবে। এখানে নট আছে, আমরা জানি নট থাকলে বাদ, না থাকলে যুক্ত, তো নট আছে কাটা। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি যুক্ত করলাম? ডিড, অক্সিলারিটা আগে আনবে। এরপর হচ্ছে শি। এবার ডিড শি, এই বাকিটুকু ঠিকঠাক হিসেবে বসে যাবে, কারণ নট কিন্তু কাটা, আমরা বলছি নট থাকলে বাদ, না থাকলে যোগ। তাহলে ঠিক আছে, ডিড শি গিভ আপ হোপ, সে কি আশা ছেড়ে দিয়েছিল? এবার আমরা ডি নাম্বার সেন্টেন্সে দেখি ডিতে কী লেখা আছে। ডিতে বলেছে বোরোয়িং মানি ফ্রম গ্রামীণ ব্যাংক শি স্টার্টেড হার ওন বিজনেস। কম্পাউন্ড করতে বলছে, এটা ওই পূর্বের যে রিয়ালাইজিং শব্দটা ছিল সেরকম ক্ষেত্রেই সেরকমই আসছে। একটা পার্টিসিপাল ফ্রেজ, সেক্ষেত্রে এটা দিয়ে আমাদের একটা ক্লজ বা খণ্ডবাক্য লিখে দিতে হবে। তো যেহেতু সাবজেক্ট না এখানে বোরোয়িংয়ের, তাহলে সাবজেক্ট এটাই। ঠিক আছে, লিখলাম সি লেখার পরে একটু খেয়াল করতে হবে স্টার্টেড পাস্ট টেন্স, তাহলে বোরো এর পাস্ট টেন্স লিখতে হবে
BORROWED, she borrowed money, অর্থাৎ দুদিকে একই টেন্স থাকবে, যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল তাই এখানে পাস্ট টেন্স, আর ওই আইএনজি যুক্ত ভার্বটাই ফিনিট ভার্ব হিসেবে যুক্ত করতে হবে, যেহেতু আমি কম্পাউন্ড করতেছি। শি borrowed মানি ফ্রম গ্রামীণ ব্যাংক অ্যান্ড, আমরা বলছি যে যদি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন ডাবল সাবজেক্ট লেখার দরকার না, যদি একই সাবজেক্ট হয় তাহলে সি কিন্তু ডাবল লেখার প্রয়োজন নেই, জাস্ট স্টার্টেড দিয়ে লিখে দিলাম, স্টার্টেড হার ওন বিজনেস। ওকে, এবার আমরা এখান থেকে 4টা শেষ করে ফেলেছি। এবার দেখি আমাদের 5 নাম্বার অর্থাৎ ই নাম্বার কী অপেক্ষা করে আছে। তো এই নাম্বারে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে দ্য মানি শি আর্নড ওয়াজ সাফিসিয়েন্ট টু লিড এ কমফোর্টেবল লাইফ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে নেগেটিভ করতে বলছে। তো নেগেটিভ করতে গেলে আসলে দেখতে হবে কোনো নিয়ম মিলে কিনা, নিয়ম না মিললে খেয়াল করতে হবে কোনো বিপরীত শব্দ বসানো যায় কিনা। এখানে কোনো নিয়ম নাই, এখানে অলওয়েজ থাকে না, ইজ এ নেভার লিখবো। আবার আবার আমরা অনলি বা অ্যালোন পাই না যে নান বাট নাথিং বাট লিখবো, সংখ্যা পাই না যে এখানে আমি নট মোর দেন নট লেস দেন ইত্যাদি ইত্যাদি লিখবো। সেক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট, এটা দিয়ে আমাদের কাজ। অর্থাৎ যদি কোনো নিয়ম না মিলে তা সেক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভটাকে বিপরীত শব্দ লিখতে হবে, অর্থাৎ যে কোনো ভার্বের বিপরীত শব্দ হতে পারে। তাহলে কী হবে উত্তরটা? দ্য মানি শি আর্নড, এগুলো কোনো চেঞ্জ হবে না। ওয়াজ যেহেতু নেগেটিভ করতেছি তাহলে নট দিলাম, প্লাস এটার বিপরীত শব্দ ইনসাফিসিয়েন্ট। এক্ষেত্রে খেয়াল করতে হবে এই নট আর বিপরীত শব্দ মিলাই হলো কি মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ অর্থ চেঞ্জ হলো না কিন্তু সেন্টেন্স পরিবর্তন হয়ে গেল। ইনসাফিসিয়েন্ট টু লিড এ কমফোর্টেবল লাইফ, বাকিটুকু লিখলাম না। এবার আমরা পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন দেখি, আরেকটা কোয়েশ্চেন বই থেকে যেরকম উঠানো আছে সেটাই আমরা সলভ করার চেষ্টা করতেছি। এখানে একটা নতুন একটা প্রশ্ন, ইংলিশ ইজ মোর ইউজড দ্যান এনি আদার ল্যাঙ্গুয়েজেস। আমাদের এখানে পজিটিভ ডিগ্রি করতে বলছে, তো এটা কোন ডিগ্রি সেন্টেন্স সেটা দেখে নিলে আগে ভালো হয়। এটা একটা কম্পারেটিভ ডিগ্রি যে দ্যান এনি আদার লেখা আছে। এখন এই ডিগ্রি সেন্টেন্স রূপান্তরের ক্ষেত্রে আমরা 3টা রুলস ফলো করি। প্রথমটাতে হচ্ছে 1 নম্বর রুলস, পজিটিভ হচ্ছে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, আর দেন এনি আদার এবং দেন অল আদার, এবং লাস্ট ওয়ান হচ্ছে শুধুমাত্র দি। এখন এটা একটু খেয়াল করতে হবে, দেন এনি আদার লেখা আছে তাহলে এটা 1 নম্বর রুলস, আর যদি 2 নম্বর রুলস হতো দেন মোস্ট আদার হতো, দেন মেনি আদার হতো। সেক্ষেত্রে এটা 1 নম্বর রুলস। তো আমরা পজিটিভে যখন 1 নম্বর রুলস করি একটু খেয়াল করতে হবে, নো আদার দেন এনি আদার তারপর হচ্ছে দি। তো এখানে শুরু হবে পজিটিভ ডিগ্রি শুরু হবে নো আদার, নো আদার প্লাস সেকেন্ড সাবজেক্ট। তো সেকেন্ড সাবজেক্ট কি? ল্যাঙ্গুয়েজ। নো আদার ল্যাঙ্গুয়েজ ইজ লেখলাম ইজ। এবার মোর ইউজটাকে পজিটিভ ডিগ্রিতে লিখতে গেলে আমরা সো দিয়ে যুক্ত করব, সো ইউজড অ্যাজ ইংলিশ ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট আগে চলে আসছে আর ফার্স্ট সাবজেক্টটা শেষে চলে আসছে। ওকে, এবার আমরা বিতে দেখি, বিতে কী লেখা আছে। বি নাম্বার সেন্টেন্সে বলা হচ্ছে অর্গানাইজেশনস নিড ফর এমপ্লয়িজ হু হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের কাজ হচ্ছে সিম্পল করার ক্ষেত্রে, সিম্পল বা কমপ্লেক্স যাই করি না কোনো সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রেই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে সিম্পল মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এই যে সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। তো যেই রিলেটিভ প্রোনাউনটা আছে কমপ্লেক্সের চিহ্ন সেটা কাটা, প্লাস যেই ভার্বটা আছে সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ এটা নন ফিনিট ভার্ব হবে যেহেতু সিম্পল করতেছি। তাহলে উত্তর হচ্ছে organizations need এমপ্লয়িজ, হোটা কাটা। এবার যেহেতু সিম্পল করতেছি যেটা বলেছিলাম মূল ভার্বের সাথে আইএনজি যাতে নন ফিনিট ভার্ব হয়ে যায়, তবে অবশ্যই এটা কেটে যাবে, এটা বাদ দিয়ে হ্যাভিং এ গুড কমান্ড ওভার ইংলিশ, বাকিটুকু ঠিকঠাক, এইটুকু লিখলাম। এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি, সি দেয়ার আর মেনি কোম্পানিজ অ্যান্ড দে প্রোভাইড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ফর দেয়ার স্টাফ। তো সেক্ষেত্রে এটা একটু হয়তো আমার ভুল হয়েছে, সেটা আমি কী করতে দিছি, দেয়ার আর মেনি কোম্পানিজ অ্যান্ড দে প্রোভাইড, এটাকে আমরা কমপ্লেক্স করার চেষ্টা করব, দেখি কমপ্লেক্স করা যায় কি না। দেয়ার আর মেনি কোম্পানিজ অ্যান্ড দে প্রোভাইড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ফর দেয়ার স্টাফ, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে। তো সেক্ষেত্রে কমপ্লেক্স করতে গেলে সেটা কী হবে সেটা একটু খেয়াল করি। দেয়ার আর মেনি কোম্পানিজ, অনেক অনেক কোম্পানি আছে এবং তারা কি করে ইংরেজি শিক্ষার প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের স্টাফদের জন্য। তো আমরা বলবো যে এই দেয়ার আর মেনি কোম্পানিজ, এবার এখান থেকে শুরু করি, দেয়ার আর
মেনি কোম্পানিজ অ্যান্ডটা কেটে দিলাম। এখন এই কোম্পানিসের যে পরের অংশটা একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা হু, হোয়াট, হুইচ দ্বারা যুক্ত করব। এখন এটাকে আমি যদি হু লিখি তাহলে হবে না, কারণ কোম্পানিস কোনো ব্যক্তি না। তাহলে সেক্ষেত্রে আমরা হুইচ লিখতে পারি। হুইচ দেটা কাটা, কারণ এই অলরেডি কোম্পানিসটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউনের পরে আর সাবজেক্ট লিখতে হয় না, সাবজেক্ট ঠিক তার আগে থাকে। তাহলে দেয়ার আর মেনি কোম্পানিস হুইচ প্রোভাইড পরে বাকিটুকু ঠিকঠাক থাকবে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এখানে লিখে দিলে চলবে। এবার ডিতে আসি। ডিতে যেটা লেখা আছে, ডিতে বলছে মেনি বিলিভ দ্যাট ইংলিশ হেল্পস পিপল গেট গুড জবস অ্যান্ড বেটার স্যালারিজ। পেসিভ, এই সেন্টেন্সটা অধিকাংশ শিক্ষার্থীর সমস্যার সৃষ্টি করে পেসিভ করতে গেলে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তো সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের পেসিভ করা একটু জটিল, সমস্যায় সৃষ্টি হয়। এটা প্রিন্সিপাল ক্লজ আর বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি যদি প্রিন্সিপাল ক্লজ ধরি তাহলে এটা হচ্ছে তার পুরোটা সাবজেক্ট। অনেক মানুষই বিশ্বাস করে, তাহলে বিশ্বাস করে এটা হচ্ছে পুরোটা একটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্টই আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো ইট, অর্থাৎ এরকম ক্ষেত্রে ইট ইট ইজ, এটাকে করতেছি আর কি, ইট ইজ। এবার যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পেসিভ করলাম একটা ইজ দিয়ে, অর্থাৎ এই পুরো ক্লজের পরিবর্তে আমরা কী লিখলাম, ইট। মানে এখানে পুরো ক্লজ তো আর আগে আনা যাচ্ছে না, তার জন্য ইট লিখলাম ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে। এবার পেসিভ করার সাথে আমরা জানি সাবজেক্টের পরে বি ভার্ব, তারপর ভার্ব 3, তাহলে বি ভার্ব লিখছে ইজ প্রেজেন্ট টেন্সে, ইনডিফিনিট টেন্সে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিলিভড, তাহলে ইট ইজ বিলিভড বাই, এক্ষেত্রে মিনি শব্দটা লেখা যেতে পারে, অর্থাৎ এই সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। এবার দ্যাটের অংশটুকু এবার সাবঅর্ডিনেট ক্লজটা পেসিভ করি। দ্যাট পর্যন্ত লিখে ফেলছি ইংলিশ হেল্পস, তাহলে ইংলিশ হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব, পিপল হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, আরেকটা বিষয় পরে বলতেছি, দ্যাট ইংলিশ হেল্পস পিপল, তো সেক্ষেত্রে পিপল হচ্ছে সাবজেক্ট, মানে অবজেক্টের সাবজেক্ট পিপল। এবার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম অথবা ইজ অথবা আর, পিপল প্লুরাল ছিল তাই বলছে কি আর, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পিপল আর হেল্পড, ইডি যুক্ত হবে, হেল্পড বাই ইংলিশ। এরপরে একটু কথা আছে, আমরা মেক লেট হেল্প সি এগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ লিখি, অর্থাৎ টু সারা ভার্বের বেস ফর্ম লিখি, তবে সেটা অ্যাক্টিভ ভয়েসে, যেটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। কিন্তু পেসিভ যেহেতু করতেছি, পেসিভের ক্ষেত্রে অবশ্যই টু দিয়ে তারপরে ভার্বের বেস ফর্ম লিখতে হবে, তাহলে হচ্ছে টু গেট গুড জবস, বাকিটুকু ঠিকঠাক। এবার আমরা ই নাম্বার সেন্টেন্স দেখি, ইতে কী লেখা আছে। ইতে বলেছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজিতে সারা বিশ্বেই কথা বলা হয়ে থাকে, অ্যাক্টিভ। এটাও শিক্ষার্থীদের সমস্যার সৃষ্টি হয়। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, বিভার্ব হচ্ছে ইজ, অর্থাৎ এখানে খেয়াল করতে হবে পেসিভ করতে গিয়ে আমরা বিভার্বটা দিয়েছি, কিন্তু অ্যাক্টিভ করতে গেলে বিভার্বটা কাটতে হবে, অর্থাৎ এই বিভার্ব অ্যামিজার এগুলো কাটতে হবে অ্যাক্টিভ করার স্বার্থে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কোথায়, সারা বিশ্ব জুড়ে। ইংরেজিতে কথা বলা হয়ে থাকে সারা বিশ্ব জুড়ে, কিন্তু কিন্তু কে বলে, অবশ্যই পিপল। তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট নাই সেন্টেন্সে, সেটা আমরা ধরে নিলাম কি পিপল। সেক্ষেত্রে যথাযথ অর্থে অবজেক্ট খুঁজে নিতে হবে পিপল। এবার ইজটা কাটা, কারণ আমরা বলছি অ্যাক্টিভ করতে গেলে বিভার্ব কাটা যায়, দিলাম কাটা। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্পোকেন না, কারণ এই স্পোকেনটা লিখছে পেসিভের স্বার্থে, কিন্তু আমি আর পেসিভ করতেছি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভই করতেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী বসে, প্রেজেন্ট টেন্স স্পিক, পিপল স্পিক ইংলিশ, পরে বাকিটুকু ঠিকঠাক, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো আশা করি বোঝা গেছে। এবার আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখি আমাদের জন্য নতুন কি থাকতেছে। নতুন আরেকটা নতুন একটা প্রশ্ন দেখি এখানে কী লেখা আছে। লেখা আছে দ্য চাইনিজ পুট এ লট অফ এমফিসাইজ অন দ্য ইউনিটি অফ ফ্যামিলি, পেসিভ করতে বলছে। যাই হোক, তো সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে চাইনিজ, পুট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর লট অফ এমফিসাইজ হচ্ছে অবজেক্ট। আর বাকি যেইটুকু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটুকু কিচ্ছু না, এটুকু আমরা ধরবো না, কারণ এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, এগুলো কিচ্ছু না। তাহলে ঝামেলাটা এখানে, অবজেক্টটা খুঁজতে সমস্যা। মনে রাখতে হবে প্রিপোজিশন দ্বারা এই সকল অংশযুক্ত পেসিভের অবজেক্ট না, অ্যাক্টিভের অবজেক্ট না। তো সেক্ষেত্রে সাবজেক্ট কী পেলাম, অ্যা লট অফ এমফিসাইজ, তো লিখলাম অ্যা লট অফ এমফেসাইজ লিখলাম। এবার এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম অথবা ইজ অথবা আর বসে। এমফিসাইজ শব্দটাকে সিঙ্গুলারে লেখা হয়েছে, তাহলে সেহেতু প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলারে ইজ, তাহলে হচ্ছে অ্যা লট অফ এমফিসাইজ ইজ। এবার পুট পুট পুট, আমরা জানি কাট কাট কাট, পুট পুট পুট, এগুলো ভার্বের তিনটা ফর্ম একই, যেহেতু তিনটা ফর্ম একই তাহলে পুট পুটই থাকলো, ঠিক আছে। তাহলে পুট বাই, এবার সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, বাই দ্য চাইনিজ
এবার বাকি যে অংশটুকু অর্থাৎ প্রিপোজিশনের শেষের অংশটুকু এইটুকু যেভাবে আছে ঠিক সেভাবে বসে যাবে। আমরা পরের সেন্টেন্স দেখি বিতে, দ্য পার্কস আর ক্রাউডেড, অর্থাৎ পার্কগুলো খুব বেশি কোলাহলপূর্ণ, নেগেটিভ করতে বলছে। এই সেন্টেন্সটা নেগেটিভ করা আসলে একটু জটিল, অর্থাৎ একটু কঠিন হয়ে যায়। আসলে তেমন কঠিন না, এখানে কী অর্থটা কী বলছে সেটা একটু খেয়াল করি। পার্কগুলো খুব বেশি কোলাহলপূর্ণ, তার মানে পার্কগুলো খুব বেশি শান্ত নয়, নীরব নয়, পার্কগুলো খালি নয়, সেটা বলতে পারি। তো সেক্ষেত্রে এটা কোনো নিয়মে মিলে না অ্যাফার্মেটিভ নেগেটিভে। আবার এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড লেখা যায় কিনা সেটা একটু সমস্যা আছে। এখানে নেগেটিভ বিপরীত অর্থ লিখতে হবে কোনো একটা শব্দ, তাহলে লিখবো এরকম, দ্য পার্কস আর নট, অর্থাৎ এখানে নেগেটিভ করার স্বার্থে নট দিলাম। এবার এটার বিপরীত শব্দ, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো কাম, শান্ত, অথবা এমটি, খালি, যে কোনো একটা লিখলে হবে। এবার সি, দেয়ার আর লটস অফ ক্লিন পার্কস ইন দ্য সিটিজ কম্পাউন্ড। এটা কম্পাউন্ড করাটা কোনো নিয়মের সাথে মিলে না, সেক্ষেত্রে শিক্ষার্থীদের এখানেও সমস্যা হয়, কারণ এখানে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড করতে বলছে। এখন অর্থটা দেখি, দেয়ার আর লটস অফ ক্লিন পার্কস ইন দ্য সিটিজ। তো সেক্ষেত্রে এখানে বলছে যে শহরগুলিতে অনেক অনেক পরিচ্ছন্ন এই উদ্যান রয়েছে। আমরা এখানে খেয়াল করে দেখব, মূলত কথাটা যদি আমি কম্পাউন্ডে বলি তাহলে এরকম হতে পারে বাংলায়, সেখানে অনেক অনেক পার্ক রয়েছে এবং সেগুলো খুব বেশি পরিচ্ছন্ন। সেখানে অনেকগুলো পরিচ্ছন্ন পার্ক রয়েছে, সেগুলো খুব বেশি পরিচ্ছন্ন। তাহলে এইভাবে লেখা যায়, দেয়ার আর লটস অফ পার্কস ইন দ্য সিটিস, অর্থাৎ এই অ্যাজেক্টিভটা হাতে রাখলাম ক্লজ তৈরি করার জন্য, যেহেতু আমাদের কম্পাউন্ড তৈরি করতেই হবে। দেয়ার আর লটস অফ পার্কস ইন দ্য সিটিস অ্যান্ড, যেহেতু কম্পাউন্ড করতেছি অ্যান্ড, এবার সাবজেক্ট পার্কসের পরিবর্তে, এই পার্কসের পরিবর্তে দে, এখানে বি ভার্ব লিঙ্কিং ভার্ব লিখলাম, কারণ এখানে অ্যাজেক্টিভ ক্লিন আছে, দে আর ক্লিন, এভাবে দিতে হবে। এবার ডিতে দেখি, ডিতে কী লিখছে। ডিতে বলছে, ইন দ্য ইভিনিং মেনি ফ্যামিলিজ ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দ্য টাইম সিম্পল। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু সময়বাচক অংশ, কোনো চেঞ্জ হবে না। এখন এটা কী ধরনের সেন্টেন্স? এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কী করতে বলছে? তো সেক্ষেত্রে সিম্পল করতে বলছে। আমরা জানি সিম্পল বা কমপ্লেক্স যাই থাকো, মানে কি বলে যে আমরা যখন সিম্পল করব তখন একটা ভার্বের ক্ষেত্রে আইনজি যুক্ত করতে হবে, নন ফিনিট করতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পূর্বের কাজটা আমরা আইনজি যুক্ত করব। তাহলে পূর্বের কাজটা কী ছিল? ওয়াচ। তো সেক্ষেত্রে একই সাবজেক্ট কিন্তু দুটা ক্লজেরই সাবজেক্ট, মেনি ফ্যামিলিজ, এখানেও কিন্তু লেখা যায়। এখন রিপিট করছে না, তাহলে এই সাবজেক্টটা আমরা এখানে বসাবো, এখানে দেব না, কারণ একই সাবজেক্ট। ভিন্ন সাবজেক্ট হলে লিখতাম। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যেখানে যেটুকু টাইম আছে সেটা লিখে দিই, ইন দ্য ইভিনিং, কমা, এক্ষেত্রে খেয়াল করতে হবে এটা অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু এখানে যদি আবার পার্টিসিপাল ফ্রেজ দিই সেন্টেন্সটা একটু বিদঘুটে হয়ে যায়, খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই অংশটা, ওয়াচিংয়ের অংশটা সবার শেষে লিখব, নয়তো সেন্টেন্সটা একটু ঝামেলার সৃষ্টি হবে, অর্থ মিলবে না। কারণ আমি বলি, ইন দ্য ইভিনিং ওয়াচিং টেলিভিশন দিস মেনি ফ্যামিলিজ টাইম স্পেন্ড দেয়ার টাইম, সেন্টেন্সটা হয় কিন্তু একটু খারাপ দেখা যায়। সেক্ষেত্রে যেহেতু একটা অংশ আছে, সেটা আমরা বাকি অংশ, ওই বিচ্ছিন্ন অংশটাকে সবার শেষে দিব। তাহলে মেনি ফ্যামিলিজ, প্রিন্সিপাল ক্লজ কোনো চেঞ্জ করি না, স্পেন্ড দেয়ার টাইম ওয়াচিং, WATCHING, অর্থাৎ এই যে প্রথম অংশটা নন ফিনিট ভার্ব ছিল সেটা আমি এখানে শেষে নিলাম, ওয়াচিং। আর এইটুকু যদি না থাকতো ইন দ্য ইভিনিং, তাহলে প্রথমে লেখা যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। ওয়াচিং ওয়াচিং টেলিভিশন। তবে কেউ কেউ আবার এখানে ওয়াচিংয়ের আগে বাই লিখতে ইচ্ছুক, লিখলে হবে, না লিখলে হবে। ই নাম্বারে দেখি কী লেখা আছে। ইতে বলা হয়েছে, লাইফ বিকামস ডাল উইদাউট রিক্রিয়েশন কমপ্লেক্স। এটাও কমপ্লেক্স করা শিক্ষার্থীদের জন্য অনেকটাই সমস্যার সৃষ্টি করে। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো, উইদাউট পাইছি। আমরা যখন মানে রুলসগুলো পড়েছি তখন একটু খেয়াল করলে দেখা যাবে উইদাউটের একটা রুলস ছিল। এই উইদাউট থাকলে যখন আমরা কমপ্লেক্স করছি তখন আনলেস অথবা ইফ, ডু নট অথবা ডাজ নট এভাবে যুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে এইটুকু আমরা ইফ ডু নট লিখে দিব। তাহলে লাইফ বিকামস ডাল, ইফ দিলাম।
এখন এটাকে কমপ্লেক্সে মানে কমপ্লেক্সের ক্ষেত্রে কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। সাবজেক্ট না পাওয়া গেলে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দিতে হবে, দেয়ার বা ইট। তো সেক্ষেত্রে বলছে যে কি বলে যে জীবন নিরামিষ হয়ে যায়, নিরানন্দ হয়ে যায় যদি কোনো প্রকার বিনোদন না থাকে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে মনে হয় দেয়ার লিখলেই সুন্দর হয়। সেক্ষেত্রে দেয়ার একটা ভার্ব লিখলাম ইজ, কারণ এখানে বিকামসের সাথে অ্যাস যুক্ত করা আছে। প্রেজেন্ট টেন্স দেয়ার ইজ নো, কারণ এটা উইদাউট কিন্তু নেগেটিভ সেন্টেন্সকে নির্দেশ করে, ঠিক আছে, অর্থাৎ না বোধক অর্থে প্রকাশ করে। ইফ দেয়ার ইজ নো, নট রিক্রিয়েশন দরকার নেই, দেয়ার ইজ নো রিক্রিয়েশন গেল এটা। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখি, আরেকটা প্রশ্নের প্রথম বাক্যটা একটু খেয়াল করে দেখি। প্রথমটা বলেছে দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, অর্থাৎ অরফানেজটা ক্যারোলিনা মাউন্টেন্সে খুব বেশি উঁচু। কোয়েশ্চেন, এখন কোয়েশ্চেন সেটা সাধারণত এরকম ট্রিক করতে পারে। সেক্ষেত্রে কোয়েশ্চেন মানে হচ্ছে ইন্টারগেটিভ করা, একই কথা, কোয়েশ্চেন করুক বা ইন্টারগেটিভ লেখা একই কথা। এখন যদি বলছি যে আগেই বলে রাখছি যদি নাউন বা প্রোনাউন থাকে সাবজেক্ট হিসেবে, পার্সোনাল প্রোনাউন থাকে বা নাউন থাকে, তখন অক্সিলারি ভার্ব আগে আসে, নট থাকলে বাদ, না থাকলে যুক্ত। নট নাই সেন্টেন্সে, তাহলে নট যুক্ত করতে হবে, আগে অক্সিলারি। তাহলে লিখলাম কি ইজ, সেন্টেন্সটা যেহেতু নট নাই তাহলে অ্যান্টি যুক্ত করলাম ইজেন্ট। এবার লিখবো কি ইজেন্ট দ্য অরফানেজ, ইজেন্ট দ্য অরফানেজ, বাকিটুকু ঠিকঠাক, হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, তবে অবশ্যই যেন লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে ভুল না হয়। বি নাম্বার সেন্টেন্সে দেখি আমাদের জন্য কি থাকতেছে। ইন উইন্টার দ্য স্নো ড্রিফটস আর সো ডিপ দ্যাট দ্য ইনস্টিটিউশনস ইজ কাট অফ ফ্রম দ্য ভিলেজ বিলো। এটা কী করতে বলছে, সিম্পল। তো সেক্ষেত্রে একটু খেয়াল করতে হবে সো প্লাস দ্যাট। আমরা বলি যে সে এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারে না, তখন সেটা বলি সে ইজ টু উইক টু ওয়াক, তখন সেটা সিম্পলে থাকে। এখন এটাকে আমরা যখন সিম্পল করব তখন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। সো প্লাস এজেক্টিভ প্লাস দ্যাট, এটা একটা কমপ্লেক্সের রুলস, মানে টু থাকলে সো প্লাস এজেক্টিভ প্লাস দ্যাট থাকে। এখন আমাদের সিম্পল করতে বলছে, তো সিম্পল করতে বললে আমরা জানি এই সো এর জায়গায় টু আর এখানে হচ্ছে টু, এইটুকু কী বলে, এখন যেহেতু দুইটা ভিন্ন সাবজেক্ট, তো সেক্ষেত্রে এখানে ফর দ্য ইনস্টিটিউশন, ফর হার ইত্যাদি লেখা যেতে পারে। তাহলে উত্তর হচ্ছে এরকম, ইন উইন্টার দ্য স্নো ড্রিফটস, দ্য স্নো ড্রিফটস আর টু ডিপ। এখন যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে এটা ফর দিয়ে যুক্ত করতে হবে, কিন্তু সাবজেক্ট যদি একই হতো তাহলে এটা না লিখলেও চলতো। তো সেক্ষেত্রে আমরা লিখবো দ্য ইন উইন্টার স্নো ডিপস আর টু ডিপ ফর দ্য ইনস্টিটিউশনস। এবার দ্বিতীয় টুটা, এই যে টু লিখছি, এবার হচ্ছে টু এই ইজ কাটা, কারণ আমার ইজ লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমি নন ফিনিট ভার্ব চাইতেছি। টু কাট অফ ফ্রম দ্য, বাকিটুকু ঠিকঠাক, ফ্রম দ্য ভিলেজ বিলো। এবার আমরা পরে আর কয়েকটা সেন্টেন্স দেখি এই প্রশ্নের। দেখি আমাদের জন্য এখানে কি থাকতেছে। এখানে বলা হচ্ছে ফগ হাইডস দ্য মাউন্টেন পিকস, ফগ হাইডস দ্য মাউন্টেন পিকস, পেসিভ করতে বলছে। তো সেক্ষেত্রে সাবজেক্ট কি ফগ, ভার্ব কি হাইড, মাউন্টেন পিকস হচ্ছে পুরোটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হোক, দ্য মাউন্টেন পিকস লিখলাম। এবার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি এম অথবা ইজ অথবা আর বসে পেসিভ ভয়েসের বি ভার্ব হিসেবে। তো মাউন্টেন পিকস প্লুরাল আছে, তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা কী লিখবো, আর। এবার মূল ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম একটু খেয়াল করতে হবে। হাইডের পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে হিডেন, HIDDEN, হিডেন বাই। এবার সাবজেক্ট অবজেক্ট হবে, কোনো নাউন থাকলে কোনো পরিবর্তন হবে না। গেল এটা। এবার আমরা ডিতে দেখি। ডিতে বলছে a wind blows so bitterly that the orphanage boys feel severe pain, compound। একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু সো প্লাস অ্যাডভার্ব প্লাস কী বলে দ্যাট, ওই একই কথা। তো সেক্ষেত্রে কম্পাউন্ড করতে হবে। যদি আমরা ওই কিছুক্ষণ আগে বলছি সো প্লাস এজেক্টিভ প্লাস দ্যাট অথবা সো প্লাস অ্যাডভার্ব প্লাস দ্যাট, এভাবে থাকলে সিম্পলের ক্ষেত্রে 2+2 বসে, 2+2। এখন বলছে কম্পাউন্ড করতে গেলে প্রথমটাতে ভেরি, পরে হচ্ছে অ্যান্ড, সো এরকম কিছু। তাহলে উত্তরটা লিখি, a wind blows
very bitterly, bitterly, a wind blows very bitterly and so the মানে ওই দ্যাটের পরিবর্তে অ্যান্ড সো, আর ওই সো এর পরিবর্তে ভেরি। আচ্ছা, উইন্ড ব্লোজ ভেরি বিটারলি অ্যান্ড সো দ্য অরফানেজ বয়েস ফিল সিভিয়ার পেইন। বাকিটুকু কোনো চেঞ্জ হবে না। আমরা ইতে দেখি, ইতে বলেছে দ্য অরফানেজ বয়েস হু টেক দ্য মিল্ক টু দ্য বেবি কটেজ রিচ দ্য ডোর উইথ স্টিফ ফিঙ্গার। সিম্পল করতে বলছে। সিম্পল করা মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের কাজ করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হু টেক দ্য, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনযুক্ত অংশ। হু টেক দ্য মিল্ক টু দ্য বেবি কটেজ, এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটুকু হচ্ছে আমাদের কী বলে সাবঅর্ডিনেট ক্লজ। তো সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমাদের কী করতে হবে, একটা মানে আইএনজি যুক্ত ভার্ব, নন ফিনিট ভার্ব যুক্ত করতে হবে। তাহলে রিলেটিভ প্রোনাউনটা বাদ। যদি শুধুমাত্র একটা শব্দ থাকতো তাহলে এই এটার সাথে আইএনজি যুক্ত করে এখানে বসাইতাম, কিন্তু তারপর দেখা যাবে আরও কিন্তু একাধিক শব্দ আছে, তাহলে আগে আনা যাবে না। যদি একটা থাকতো তাহলে আগে আনা যাবে নাউনের আগে, তবে সেটা কমন নাউনের আগে। কিন্তু এই টেকের পরে, টেকিংয়ের পরে কিন্তু একাধিক শব্দ থাকতেছে, তাই আনা যাচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে দ্য অরফানেজ বয়েস টেকিং, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্বটাকে আমি আইএনজি যুক্ত করে নন ফিনিট করে দিলাম। টেকিং দ্য মিল্ক টু দ্য বেবি কটেজ রিচ দ্য ডোর উইথ স্টিফ ফিঙ্গার্স। বাকিটুকু ঠিকঠাক। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আমরা সলভ করবো খুব দ্রুত, দেখি কী লেখা আছে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রথমটা, তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড, পজিটিভ। একটু খেয়াল করতে হবে, তিনটা রুলস অনুযায়ী আমাদের এখানে ওয়ান অফ দ্য লেখা আছে। আমরা বলছি ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে ভেরি আসে, ভেরি ফিউ আসে, আর যদি শুধুমাত্র দি আসে তখন হচ্ছে দি লিখতে হয়, কী বলে নো আদার লিখতে হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা ওয়ান অফ দি পাওয়ার কারণে ভেরি ফিউ আসবে, ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট কি, কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড, কনকিউআরএস, কনকিউরার্স অফ দ্য ওয়ার্ল্ড। এবার ভার্বটা কিন্তু ওয়াজ লেখা যাবে না, কারণ কনকিউরার্স প্লুরাল, তাহলে যেহেতু প্লুরাল তাহলে কী লিখতে হচ্ছে ওয়ার। এবার পজিটিভ ডিগ্রি যেহেতু, তাহলে এটাকে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ কী ছিল পজিটিভ ডিগ্রি, গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। অ্যাজ গ্রেট অ্যাজ, ফার্স্ট সাবজেক্ট কি তৈমুর, TAIMUR। আমরা পরের সেন্টেন্স দেখি, পরের সেন্টেন্স বিতে কী বলছে। বিতে বলছে ওয়ান্স ই অ্যাটাক দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল কিং, প্যাসিভ করতে বলছে। এটা অ্যাডভার্ব অফ টাইম, দরকার নেই কিছু করার। হি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে অ্যাটাক, বা অবজেক্ট হচ্ছে প্রভিন্স অফ এ পাওয়ারফুল কিং। তবে মনে রাখতে হবে এটা হচ্ছে তার লেস, অবশ্যই হেডওয়ার্ড হচ্ছে দ্য প্রভিন্স, ওগুলো পোস্ট মডিফাইং ওয়ার্ড, তাহলে অবজেক্টটা আগে আগে ওয়ান্স শব্দটা লিখে নিই, কারণ অ্যাডভার্ব অফ টাইম যেমনি আছে তেমনি বসবে। তাহলে ওয়ান্স দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল কিং। এবার আমাদের জানা যে প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণত সাবজেক্টের পরে একটা বি ভার্ব লিখতে হয় এবং তারপর ভার্ব 3 লিখতে হয়। তাহলে এখন সাবজেক্টটা কি, দ্য প্রভিন্স সাবজেক্ট, তো সেক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তাহলে ওয়াজ বয়। আর যেহেতু এক বচন সাবজেক্ট প্রভিন্স, তাহলে ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটাই, অ্যাটাকড, ACKED, অ্যাটাকড। দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল কিং ওয়াজ অ্যাটাকড বাই, হি থেকে হচ্ছে হিম, অর্থাৎ এই হিটা হিম হয়ে যাবে অবজেক্টিভ রূপে। আমরা পরের সেন্টেন্স দেখি, পরের সেন্টেন্স দেখি সিতে কী লিখছে। সিতে লেখা আছে হোয়েন দ্য নিউজ রিচ দ্য প্রভিন্স, যখন সংবাদটা কী বলে প্রিন্সের কাছে, যুবরাজের কাছে পৌঁছলো, হি কেম উইথ এ লার্জ আর্মি। সিম্পল। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই যে হোয়েন একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা জানি সিম্পল করতে গেলে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত কাজ করতে হবে, তাহলে হোয়েনটা কেটে দিতে হবে। এখন দ্য নিউজ হচ্ছে প্রথম বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। এখন তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বাদ দিতে পারবো না। যদি সাবজেক্ট একাধিক না হয়ে একটাই হতো, এখানেও হি এখানেও হি, তাহলে এই হিটা কেটে দিতে পারতাম। এখন এখানে নিউজ, এখানে হি, কাটা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, যেটা যুক্ত করতে পারি, যেই ভার্বটা আছে সেটা আগে লিখি, REACHING, অর্থাৎ এরকম ক্ষেত্রে মূল ভার্ব আগে লিখতে হবে। এইবার যেটা আছে
ঠিক আছে, যে সাবজেক্ট আছে সেটার অবজেক্টটা যুক্ত করতে হবে। তবে এটা যেহেতু সিম্পল করতেছি তাই নন ফিনিট বানাইছি আইএনজি যুক্ত করে। রিচিং দ্য নিউজ মানে এটা অবজেক্টে হয়ে গেছে এই পার্টিসিপল বা এই পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপলের। রিচিং দ্য নিউজ টু দ্য প্রিন্স, এখানে টু যুক্ত করছি কারণ ব্যক্তিবাচক অবজেক্ট আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে যুক্ত করতে টু লাগবে। টু দ্য প্রিন্স কমা হি কেম উইথ এ লার্জ আর্মি, বাকিটুকু ঠিকঠাক। দেখি আমাদের আর কতগুলো সেন্টেন্স আছে এখান থেকে। তো এখানে আর দুটো সেন্টেন্স আজকে এখানে ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। দেখি আমাদের জন্য দুটো সেন্টেন্স কী কী আছে। প্রথমটা হচ্ছে দো হি সোলজার্স আর কেল্ড হি ম্যানেজ টু এসকেপ উইথ গ্রেট ডিফিকাল্টি কম্পাউন্ড। আমরা যখনই আমরা দো পাইছি তখন একটু খেয়াল করতে হবে রুলস অনুযায়ী। সেন্টেন্স মুখস্থ করার প্রয়োজনীয়তায় নিয়ম মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নাই, আমরা দো পাইছি এটাই খেয়াল রাখবো। এখন কম্পাউন্ড করতে গেলে একটা কনজাংশন যুক্ত হবে ঠিক এখানে, অর্থাৎ কমার জায়গায়, আর এটা উঠে যাবে। এখন এইখানে কনজাংশনটা কী সেটা বললেই কিন্তু উত্তরটা হয়ে যায়। তাহলে উত্তরটা কী, সেক্ষেত্রে আমরা এখানে কী লিখলাম, হি সোলজার্স SOLDIER সোলজার্স ওয়ার কিল্ড। এখন কনজাংশনটা কী বসবে, দো। অনেকে কিন্তু অলরেডি বের করে ফেলছে হয়তো বা ইতিমধ্যেই, যে এখানে অলদোবা দো থাকলে কমপ্লেক্সে অলদোবা দো থাকলে, অথবা সিম্পলে যদি আমরা ইনস্পাইট অথবা ডিসপাইট পাই তখন কম্পাউন্ডে আমরা বাট ইউজ করি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বাকিটুকু ঠিকঠাক লিখবো। হি ম্যানেজ টু এসকেপ, এগুলো কোনো চেঞ্জ হবে না। নাম্বার সেন্টেন্স আজকে আমাদের এটাই সমাপ্তি। হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পুয়ার ট্রাভেলার অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই বেকিং। সিম্পল করতে বলছে। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত করা আছে। প্রথম ভার্ব হচ্ছে ডিসগাইজড, প্রথম পরের ভার্ব হচ্ছে সাপোর্টেড। এখন এখানে কিন্তু একই সাবজেক্ট হচ্ছে, এটা না লিখে এখানে যে এটা ইনফিনিটিভ করব, এই সাবজেক্টটা পরবর্তী ভার্বের আগে নিয়ে আসবো। ঠিক আছে, আগে যেই কাজটা হয়েছে সেটার সাথে আইন যুক্ত করা যাবে, পরেরটাতে না। তাহলে উত্তর হচ্ছে ডিসগাইজিং, ওই হিটা আমি লিখতেছি না, হিটা এখানে আসবে দ্বিতীয় সাবজেক্টে। DISING, disguising himself as a poor ট্রাভেলার, কমা। ঠিক আছে, যেহেতু সিম্পল ওই অ্যান্ড আর দরকার নাই। এবার যেহেতু এখানে ভার্বের সাবজেক্ট নাই, ওই সাবজেক্টটা এখানে নিব কারণ একই সাবজেক্ট। সাপোর্টেড হিমসেলফ বাই বেকিং। তো এই আজকে এখানেই সমাপ্তি। আমরা পরবর্তীতে হয়তো আরও নতুন কিছু সেন্টেন্স নিয়ে হাজির হব এবং সেখানে আরও নতুন নতুন ট্রান্সফরমেশনের ব্যতিক্রম কিছু আলোচনা নিয়ে আসবো। সে পর্যন্ত এখানেই সমাপ্তি। তো এই সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই দিবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটা সহজে আপনাদের পেতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।